সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন নাইমুল হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি সময় সংলাপে। আলোচনা যেতে চাই যে আমাদের তরুণদের নিয়ে আলোচনা যেতে চাই যে তারুণ্যের মধ্যে যে উদ্যম উদ্দীপনার যেটা আছে, আমরা দেখছি যে অনেকেই নানা রকম বিষয়ে উদ্যোক্তার ভূমিকায় আছে, কিন্তু একটা সময় যে আবার দেখা যাচ্ছে তাদের মধ্যে এক ধরনের শিথিলতা তৈরি হয় সেই উদ্যমে। এই দিকটা নিয়ে যদি কথা বলেন। তারুণ্য আসলে আমাদেরকে এগিয়ে নিবে, এটা কিন্তু আমাদেরকে মানতেই হবে যে তারুণ্যের সঠিক নির্দেশনা যদি আমরা পাই, তাদের যে কর্মস্পৃহা, আমি সবসময় বলি যে অফুরন্ত প্রাণ শক্তি তাদের মধ্যে, সে যদি কাজে লাগাতে পারি অবশ্যই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। আপনি যেটা বললেন উদ্যোক্তার ক্ষেত্রে যেটা হয়, আমার ব্যক্তিগত মতামত, উদ্যোক্তার ক্ষেত্রে তারা আসে, তারা বেশ কিছু কাজ করতে চায়, কিন্তু আমাদের যে নিয়মতান্ত্রিক জটিলতা সেটার মধ্যে যখন তারা পড়ে, কিছুদিন পরেই তারা পারমিশনটা পায় না, বা যেভাবে এগিয়ে নিয়ে তারা চিন্তা করছে যে আমরা সবকিছু সুন্দর করে দেখে শুনে ট্যাক্স পেপার, ভ্যাট পেপার সবকিছু দিয়ে শুরু করব, কিন্তু যখনই তারা বাধাগ্রস্ত হয় তখনই তাদের, আমার কাছে মনে হচ্ছে যে তাদের উদ্যমতা সেই ক্ষেত্রে কিছু বাধাগ্রস্ত হয়। সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে যত রকম উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলি ঠিকমতো কাজ করছে না। বাট একইভাবে বলতে হবে অনেক সুন্দর সুন্দর উদ্যোগ কিন্তু আমাদের এখানে কাজ করছে। আমি জাস্ট উদাহরণস্বরূপ গতকালই আমি শুনলাম যে আমাদের আইবি এর একটা 20th ব্যাচের মেয়ে, সে কিন্তু একটা বুয়াদের নিয়ে, গভর্নেন্সদের নিয়ে কাজ করছে এবং ইট ইজ ভেরি সাকসেসফুল। তাকে অফুরন্ত অর্ডার তাকে দেওয়া হচ্ছে যে আমাকে আপনারা গভর্নেন্স দেন, আমার বাসায় কাজের দরকার, আমার অফিসে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া দরকার, সেটা দরকার। সো আমাদের যে হচ্ছে না তা কিন্তু নয়, হচ্ছে বটেই, কিন্তু ওটা হয়তো আমাদেরকে আরেকটু যদি আমরা দিক নির্দেশনা দিয়ে করতে পারতাম আরো বেশি সাকসেসফুল আমরা দেখতে পারতাম। এবং এমনি শুরুর দিকে, মানে শুরু থেকে যে লক্ষ্যে পৌঁছায় সেখানে কি তাদের এই যে পথচিত্রটা তৈরি করা, সেখানে কোনো ভুল থাকে? সেখানে কিছু কিছু তো ভুল থাকেই, আমাদের দিকে থাকবেই থাকবেই। আমাদের যেটা মনে হয়, মানে আমার ইয়েতে হচ্ছে যে আমাদের দেশের লোকজন, ছেলেপেলেগুলো প্রথমেই মনে করে যে আমার গাড়ি হতে হবে, প্রথমেই বাড়ি হতে হবে, একটা ডাউন দ্য লাইন যে আমি আজকে একটা 20 বছর 22 বছরের যুবক বা কন্যা, আমরা শুরু করলাম আমাদের ক্যারিয়ার। ওদের কি থাকা উচিত যে আমরা 10 বছর 15 বছর পরে আমরা যেন আমাদের সবকিছু স্বাচ্ছন্দ্যভাবে ভোগ করি, সেই চিন্তাটা আমাদের করা উচিত। কিন্তু আমাদের পারিপার্শ্বিকতায় তৈরি হয়ে গেছে যে আমাকে 1 বছর 2 বছরের মধ্যেই গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে। মানে আমার কাছে মনে হচ্ছে ওদের অনেক বেশি ওদের আকর্ষণ করে লোভ লালসাটা, মানে আমাকে এটা পেয়ে যেতে হবে, কিভাবে পেলে দ্রুত দ্রুত। মানে অবশ্যই তুমি খাটো, তুমি পরিশ্রম করো, তুমি একটা সময় দাও, তুমি মনে করো যে আমার এই স্বাচ্ছন্দ্য হলেই আমার চলবে, সেটার মধ্যে আমাদের আমাদের আমার গার্ডিয়ানদেরও মনে হয় আমরাও ঠিক মধ্যদেরকে শিক্ষা দিতে পারি না যে তোমাদেরকে এই চাওয়ার জন্য একটা বয়স হতে হবে, এই চাওয়ার জন্য তোমাদের একটা সময় পার করতে হবে, সে যেন কেন আমরা দিতে পারছি না তাদেরকে। এবং এই যে মানে তাকেও একটা লক্ষ্য ঠিক করে দিচ্ছি, তোমাকে এতদিনের মধ্যে পেতে হবে। একদম একদমই ওদের বলে দেই। এবং ওরা যেটা দেখে, মানে ধরেন আপনি যদি একইভাবে একটা উদ্যোক্তা এবং একটা চাকরিজীবী শুরু করে চাকরি, একজন চাকরি শুরু করলো, একজন ব্যবসা শুরু করলো, আপনি দেখবেন চাকরির ক্ষেত্রে অনেকেই একদম লিফট দিয়ে উপরে উঠে যায়। মানে প্রথম আপনি যদি ম্যানেজমেন্ট ট্রেনিং নেন, তারপর থেকেই 10 বছরের মধ্যে সে দেখবেন ডিএমডি লেভেলে পৌঁছে গেছে। আজকাল সিঁড়ি কাজ করছে না, আজকাল সিঁড়ি কাজ করছে না, লিফট কাজ করছে। এখন সেই ক্ষেত্রে যখন ওই ছেলেটা তার পাশেই বন্ধুকে দেখে যে সে তো এখন 4-5 লাখ টাকা বেতন পেয়ে যায়, আমি তো 4-5 টাকা ইনকাম করতে পারছি না, তখন তার মধ্যে একটা, আমার কাছে মনে হয় যে দূরত্ব তৈরি হয়, সে একটা ফ্রাস্ট্রেশনে ভোগে। কিন্তু একইভাবে যদি আপনার সেই ছেলেটা বা সেই মেয়েটা যে উদ্যোক্তা হলো, সে কিন্তু, আমরা যারা মানে বলতে পারেন প্রথম থেকে উদ্যোক্তার ভূমিকা নিয়েছি, তাদের কাছে আমার মনে হচ্ছে, আমার কাছে কিন্তু মনে হচ্ছে দেখেন আমি 4টা ছেলে, 5টা মেয়ে, 10টা ছেলেপেলেকে চাকরি দিচ্ছি, এটাও তো একটা স্যাটিসফ্যাকশন। আমার সুবাদে, আমার মাধ্যমে কিন্তু ওরা কাজ করে খাচ্ছে। সো আমাকে নিতে হবে যে আমি কোনভাবে স্যাটিসফাইড, আমি জীবনকে কোনভাবে দেখতে চাই, সেটা কিন্তু আমাকে জানতে হবে। এবং এই যে যেটা আপনি বলছিলেন শুরু থেকে, কিন্তু আমাদের কিছু কাঠামোগত ত্রুটির কারণে এই সহজটা অনেক সময় কঠিন হয়ে পড়ছে। অবশ্যই তাই, ওই যে আমি বললাম যে আমরা যারা নতুন উদ্যোক্তা প্রথম হয়েছিলাম, আমার এখনো মনে পড়ে যে ব্যাংকে যখন আমরা প্রথম লোন চেয়েছি, আমাদেরকে বলেছে যে তোমরা একটা ট্রেডিং করো, তোমরা কিছু একটা ইম্পোর্ট করো, তোমার কত টাকা লাগবে আমি দিয়ে দিচ্ছি, তুমি তো এখনো ব্যবসা করোনি, তোমাকে দেওয়া যাবে না। এই যে এই বাধাগুলো এখন কিন্তু এসএমইতে এসে এগুলি কিন্তু অনেকটা কমেছে। আমি অনেক নারী উদ্যোক্তাকে দেখেছি যে এখন কিন্তু তারা চিন্তা করে যে না, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। এইগুলি আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী দেশে অনেক বেশি। আমাদেরও চিন্তা করার সময় এসছে যে আমাদের এই তরুণ প্রজন্মকে আমরা একটা দিক নির্দেশনা দিব, আপনি যেটা বলছেন কাঠামোগত দিক নির্দেশনা দিয়ে
ওদেরকে বলে দেওয়া যে তুমি আস্তে আস্তে এখন না 5 বছর এখানে পৌঁছবে, 10 বছর এখানে পৌঁছবে, 15 বছর এখানে পৌঁছবে। একইভাবে মাইল ফলকগুলো ঠিক করে দেয়া। মাইল ফলকগুলো ঠিক করে দেয়া, অ্যাবসলিউটলি। এবং সেই মাইল ফলক ঠিক করে দিলে তারা অবশ্যই যেটা আমরা বলছিলাম শুরুতে যেটা বলছিলাম যে মাঝখানে উদ্যম হারিয়ে ফেলা, সেটা হওয়ার সম্ভাবনা অনেক কম। সে জানে যে সে কতটুকু কবে মানে কোথায় যাবে। একদম ঠিক বলেছেন, ওই জানার প্রয়োজনটা যে আমি এতটুকু অর্জন করতে চাই, এর বেশি আমার মানে এর বেশি করলে এটা সাধারণ সাধারণ ব্যবসায়িক নর্মসে পড়ে না। মানে আমার কাছে খুব আশ্চর্য লাগে তুষার ভাই, যখন দেখি ও 5 বছর ব্যবসা শুরু করেছে, 0 থেকে একদম 100-তে চলে গেছে, 50-এ চলে গেছে। সেটা স্বাভাবিক না। স্বাভাবিক না, স্বাভাবিক। শিক্ষার দিক থেকেও যে আমি যখন শিক্ষা শুরু করছি, শিক্ষা জীবনে বিশেষ করে প্রাথমিক আর মাধ্যমিকটা ঠিক আছে একরকম হলো, তারপরে যে শিক্ষাতে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা, সেখানেই তো তার লক্ষ্যটা ঠিক করা দরকার ছিল, কিন্তু সে তো কোনো লক্ষ্য ছাড়াই নানা বিষয়ে পড়াশোনা করছে। নানা বিষয়ে পড়াশোনা করছে এবং স্পেসিফিক্যালি দেখবেন কিছু কিছু সাবজেক্ট পড়ছে, মানে যেখানে মনে করা হচ্ছে যে ওইগুলি পড়লে সে সহজে চাকরি পাবে। আপনি বিবিএ এমবিএ এর অসম্ভব ডিমান্ড, আপনি দেখবেন মেডিকেলের একটা ডিমান্ড আছে কনস্ট্যান্ট, ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড আছে, কম্পিউটার বিষয়ে ডিমান্ড আছে। মানে এইগুলি 4টা-5টা সেক্টরে দেখবেন আপনি সব ছেলে পেলে আমরা ওদিকে ধাবিত হচ্ছি। আর আমার কাছে মনে হয় যে শিক্ষাটা আমাদের কি দেয়, শিক্ষাটা আমাদেরকে দেয় পরবর্তী যে কোনো কিছু আসলে তুমি ওটার থেকে সহজে উত্তরিত হতে পারবে কিনা। আমাকে শিক্ষা দেয় আমি যেন ভয় না পাই, আমি যেন এগিয়ে চলার পথে আমার বিভিন্ন বাধা বিপত্তি আসবে সেটা যেন আমি অতিক্রম করতে পারি। সেই ক্ষেত্রে আমরা বারবারই বলছিলাম যে ভোকেশনাল ইনস্টিটিউটটা বিরাট প্রয়োজন আমাদের দেশে। যে আমাদের যেই দেশের আমরা যে বুঝতে পারছি যে ইন্টারমিডিয়েট পরে ছেলে পেলেটার ওরকম পড়াশোনার প্রয়োজন নেই, প্রয়োজন সে করতে চায় না, এখন শুধুমাত্র দেখা যায় চাকরি বাকরি অথবা বিয়ের জন্য একটা ডিগ্রি নিচ্ছে। যে কি হচ্ছে ছেলেটা যখন আমি বিয়ে করতে যাব আমাকে যখন জিজ্ঞেস করবে আমি কি বলবো, বিএ পাস বা এমএ পাস। তো এইগুলির থেকে আমাদের আস্তে আস্তে উত্তরিত হতে হবে। উত্তরিত হতে হলে যেটা করতে হবে যে এটা আমাদের ধারণাগত সমস্যা। অবশ্যই আমরা এখন এটা তো মানতে হবে তুষার ভাই যে আমরা ওইটা জিজ্ঞেস করি, আমরা এখনো বলি যে তুমি কি করছো, কি পাস করেছো, কোথায় পড়েছো, এগুলো আমরা জিজ্ঞেস করি। সো সেই ক্ষেত্রে ছেলেটা মনে করে যে কোনো একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে, যার জন্য এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি গড়ে উঠেছে, যে আমি একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিলে আমি কিছু না কিছু একটা আমার জন্য স্কোপটা বেটার হবে। আমাদেরও একটা ভোকেশনাল ইনস্টিটিউট যদি আমরা সেরকম করতে পারি যে আপনাদের যেমন ধরেন আপনাদের টেলিভিশনের ইয়েতেই আপনি কি টেকনিশিয়ান পান অফুরন্ত, যে আপনি চাইলেই পাচ্ছেন, ক্যামেরাম্যান কি অফুরন্ত পান। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা গোষ্ঠী তৈরি করতাম যে আমাদের এরকম 30টা 40টা চ্যানেল আছে, আগামী 30 বছর এরা লাগবে, কি কি লাগবে আপনাদের মানে একটা চাহিদা তৈরি করা, সেইগুলি যদি আমরা বের করতে পারতাম যে বিভিন্ন সেক্টর ওয়াইজ। আমি মেডিকেলের উদাহরণ দিলাম, আমি আমাদের কনস্ট্রাকশন উদাহরণ দিতে পারি যে প্রচুর আমাদের ভোকেশনাল ছেলে পেলে দরকার হয়, প্লাম্বার তৈরি হচ্ছে না, ইলেকট্রিশিয়ান তৈরি হচ্ছে না, মানে যেগুলি সবসময় প্রয়োজন আপনার আপনার নিজের জন্যই প্রয়োজন। আমাকে বিল্ডার হতে হবে না, আমার বাড়ি একটা কল নষ্ট হলো আমি কাকে বলবো আমি জানি না। মানে এই ধরনের গুলো একদম প্রেসক্রাইব থাকতো, আমাদের ফর্মেট থাকতো যে এটার জন্য আমার এই লোক লাগবে, এবং এগুলোর জন্য কিন্তু আজকাল তৈরিও হচ্ছে না সেটা আমি বলবো না। যেমন ধরেন এখন মোটর বাইক সার্ভিস তৈরি হয়েছে, উবের সার্ভিস চালু হয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন প্রয়োজনে এসছে, এবং প্রয়োজনগুলা শুধুমাত্র তাকে ব্যবসা দিচ্ছে না, আপনাকে অনেক সহজ করে দিচ্ছে জীবনযাত্রা, সেটা আমাকে দেখতে হবে। আমরা কিন্তু অন্যের ব্যবসাটা সেবা দিচ্ছে, মানে অন্যের ব্যবসাটা করছে, কিন্তু সাথে সাথে কিন্তু আপনাকেও জীবনযাত্রা অনেক সহজ করে দিচ্ছে। এবং এই যে আমরা লেখাপড়ার কথা বলছিলাম, লেখাপড়ার পাশাপাশি যে হ্যাঁ অনেক আমাদের এখানে যেটা ধারণাগত সমস্যা আছে যে পরিবারের একটা চাপ থাকে যে এই বিষয়ে পড়া, সেইখানে যাওয়ার আগে আমার হঠাৎ করে মনে পড়লো যে আপনি যেটা বললেন যে সবাই এমবিএ বিবিএ করছে, নানা বিষয়ে পড়ছে, কিন্তু এই যে মানে সবাই সেখানে যে ভিড় করছে, কিন্তু ভিড় করতে যে ঠিক মানসম্মত শিক্ষাটা সে নিচ্ছে না। বিবিএ এমবিএ বা আপনি প্রকৌশল বা ওই জায়গাগুলিতে বললেন তার পড়তে হবে বলে সে একটা চিকিৎসা বিষয়ে পড়ছে, কিন্তু কোথা থেকে পড়ছে, মানের একটা ভারসাম্য থাকছে না। ওইটাই মানে মানের ভারসাম্যটা খুবই প্রয়োজন আমাদের। যখন আমি মনে করি যে কোনো একটা ডিগ্রি যখন যে ইউনিভার্সিটি দেয়, কলেজ দেয়, বা মেডিকেল কলেজগুলোতে স্পেশালি যেহেতু তারা আমাদের জীবনের ইয়ের সাথে সম্পর্কিত, ওইগুলো যদি গভর্নমেন্ট থেকে আরেকটু দেখা হয় যে এইগুলো থাকতে হবে, মানদণ্ড ঠিক করে দেবো আমি যে একটা মেডিকেল কলেজ তাহলে তোমার প্রফেসর থাকতে হবে 2 জন, অ্যাসোসিয়েট প্রফেসর থাকতে হবে, মানে এমন একটা হাসপাতাল থাকতে হবে, হ্যাঁ সিস্টেম যদি আমরা করে দিই যে বাচ্চাগুলো কি শিখলো, হ্যাঁ ইন্টার্নি করলে সে যেন মিনিমাম এই 1 বছরে 1000 স্টুডেন্ট 1000 পেশেন্ট দেখে, 500 পেশেন্ট দেখে, তখন কিন্তু তার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে যে আমি কিন্তু 500 স্টুডেন্ট দেখেছি, আমি কিন্তু 500 পেশেন্ট দেখেছি, অতএব 600 501তম যখন একটা আসবে আমার ভয় পাওয়ার কিছু নাই। নানা জটিলতার সে মুখোমুখি হয়েছে। হ্যাঁ, মানে ওই জন্য যে কোনো ক্ষেত্রেই মানে সে যদি একটা অভিজ্ঞতা অর্জন করতে পারে, মানে ধরেন এই যে আমাদের
স্পেশালি বিবিএমএ ডিগ্রিগুলো যেগুলো দেওয়া হচ্ছে, বাইরে কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়া ডিগ্রিগুলো দেওয়া হয় না। মানে আপনি এক্সপিরিয়েন্স না হলে বুঝবেন না জীবন থেকে আমরা যে শিক্ষাগুলো নিয়েছি, আমি যদি এক্সপিরিয়েন্স না পাই জীবন থেকে, তাহলে সেই শিক্ষাটা আমার পরিপূর্ণ হবে না। আমি যেটা শিখেছি হাতে কলমে, মানে কাগজে কলমে। এবং সেখানে তো মানে মানে যেহেতু চাকরির বাজারের সাথে আপনার যুক্ত, যে আপনার কাছে যে আইবি এর কথা বললেন, সেখানকারও একজন এমবিএ বা বিবিএ আসলেন, আবার আরেকটি বেসরকারি মধ্যমানের বা একটু নিম্ন মধ্যবিত্ত মানের সিভি বা জমা পড়লো, সেখানে তো মানে অটোমেটিক স্ক্রিনিং হয়ে যায়। আমি যখন জানি যে একটা ইনস্টিটিউট বেটার সার্ভিস দেয়, বেটার ছেলেপেলে তৈরি করে, তখন আমার আইবিএ ছেলে নিয়ে চিন্তা করতে হয় না। কেন? আমি জানি যে ওই ইনস্টিটিউট থেকে যে বের হচ্ছে সে অনেক কিছু শিখে এসছে, শেখার চেষ্টা করা হয়েছে, ন্যূনতম একটা ন্যূনতম আছে। আর আমার প্রশ্ন সেখানে যে আইবি এর ক্ষেত্রে এনএসইউ বা ব্র্যাক বা অন্য ইউনিভার্সিটিগুলো ওইরকম ভাবে তৈরি করতে হবে। আমার ছেলেপেলেগুলো স্টুডেন্ট তো মানে কম হতেই পারে, মানে দুর্বল হতেই পারে, কিন্তু তাকে এমন একটা পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, অতিক্রম করানো, যেন সে ওই জায়গাটা সবচেয়ে বেশি কাজে লাগাতে পারে। সেই জন্য শুধুমাত্র ডিগ্রি লাভের জন্য যে আমি একটা এমবিএ পাস করেছি, আমি একটা অনার্স পাস করেছি, সেটার জন্য যেন না হয়। স্কুল জীবন না বললেও কলেজের একদম প্রথম দিক থেকেই তো উদ্যোক্তা হওয়ার এক ধরনের প্রস্তুতি শুরু করতে পারে। এবং অনেককে কিন্তু আমরা দেখেছিও যে কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই তারা বিভিন্ন রকম কাজ করছেন, বা এই যে ব্যবসার কথা যদি বলেন, সেটাও কিন্তু অনেকে শুরু করেন এবং একাধিকভাবে তারা চেষ্টা করে কোথাও এক জায়গায় যেহেতু স্থিত হন। এটা ঠিকই বলেছেন, অবশ্যই অনেকেই করছে যারা কলেজ ইউনিভার্সিটি থেকে। আমাদেরও দেখেছি ধরেন কিছু এসছে পারিবারিকভাবে ব্যবসা করে, তারা কিন্তু একটা অটোমেটিক ধারণা দিয়ে দেওয়া হয় যে আমরা পরবর্তী প্রজন্মই তার মানে তার বাবার কাছ থেকে পরম্পরায় চলে আসতেছে, সেটা একটা অংশ। আর পরম্পরা ছাড়া যারা করে তারা হচ্ছে আমি বলবো ডেফিনেটলি তারা আমাদের থেকে জ্ঞান গরিমা এগিয়ে আছে। তারা প্রথম থেকে চিন্তা করে যে আমাকে কিছু একটা করতে হবে। এমন যেমন ধরুন সাংবাদিকতার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি এগিয়ে আছে মনে হয়, যে অনেকেই যারা লেখাপড়া নিয়ে বা এই ধরনের সাংবাদিকতা করতে চায়, তারা কিন্তু মোটামুটি ইউনিভার্সিটি, কলেজ না হলেও ইউনিভার্সিটি লেভেলের প্রথম থেকে তারা শুরু করে। তারা কিছু একটা লেখে, কিছু একটা বলে, কিছু একটা বলার চেষ্টা করে সমাজের বিভিন্ন। চারুকলা যারা পড়ছে তারাও চেষ্টা করে, প্রকৌশল যারা করে, সেটার মজার ব্যাপার হচ্ছে যে আপনার মডেল বানায়, ইয়ে করে। সেক্ষেত্রে এটা কিন্তু একদিক দিয়ে ভালো। একদিক দিয়ে ভালো হচ্ছে কি যে সে পরবর্তী যদি চাকরিতেও যায়, তার যে এই উদ্যমটা বা এই উদ্যোগটা, সেটা কিন্তু আগে থেকে শুরু করার ফলাফলটা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আরো যেটা সুবিধা আমি মনে করি, যে এই যে পড়াশোনাটা করছে না, সেটাকে সে অভিজ্ঞতার মধ্যে নিয়ে নিচ্ছে। কারণ অনেক কিছু কিন্তু আপনি দেখেছেন তুষার ভাই, যারা আমরা পড়াশোনা শেষ করেছি, আমরা কিন্তু এখন বুঝতে পারি যে পড়াশোনার সাথে সাথে যদি আমরা কোনো একটা কাজ করতাম বা কোনো একটা জড়িত থাকতাম, যেমন ধরেন এই যে ইন্টার্নশিপ গুলো কি দেয় আপনাকে দেয় যে আপনি যেটা শিখেছেন সেটা যেন কাজে লাগাতে পারেন। তো ওয়ার্কটা যদি এক্সপিরিয়েন্স যদি মানে পড়াটাই যদি ইন্টার্নশিপের মধ্যে আপনি ঢুকে ফেলতে পারেন, যে আমি থার্ড ইয়ারে আছি, আমি এখন আসলে মনে করছি আমি নিজে যোগ হবে, মানে এগুলো যদি আগে থেকে একটু একটু করে ঠিক করে নিয়ে যায় যে পরবর্তী জীবনে আমি কোন দিকে যেতে চাই, তাহলে আমার মনে হয় বাচ্চারা পারবে। আমি কিন্তু সবসময় ব্যবসার ক্ষেত্রে অবশ্য পুঁজির বিষয় আছে, সবাই যে পরিবার থেকে পুঁজি পাচ্ছে তা না, বা পুঁজি ছাড়াও একটু প্রশিক্ষণের ব্যাপার আছে, যে আপনি যদি এই শিক্ষা জীবন থেকে বিভিন্ন রকম প্রশিক্ষণগুলি নিয়ে রাখেন। তুষার ভাই খুব ভালো বলেছেন যে আমাদের দেশে এই প্রশিক্ষণগুলো একদমই নেই। এই বিভিন্ন ক্ষেত্রে মানে বিভিন্ন ধরেন একটা যখন ম্যাট্রিক পাস করে একটা ছেলে, ও যে প্রশিক্ষণ নিতে পারবে, একটা ইন্টারমিডিয়েট ছেলে কিন্তু তার চেয়ে বেটার প্রশিক্ষণ নিতে পারবে। এবং যেটা ইউনিভার্সিটির ছেলে পেলে পড়াতে, সে কিন্তু আরো বেশি প্রশিক্ষণ নিতে পারবে। আমি যদি প্রশিক্ষণের বিভিন্ন ট্রেনিং লেভেলগুলো যদি তৈরি করে দিতে পারতাম, যে দেখো তোমার ক্ষেত্রে এইগুলো তোমার স্কোপ আছে, এবং আপনি যেটা বলেন ট্রেনিংটা একদমই নেই আমাদের। প্রশিক্ষণের এক ধরনের স্কুল ইনস্টিটিউট আছে, কিন্তু যেটা নাই সেটা হচ্ছে কার জন্য কোন প্রশিক্ষণ প্রযোজ্য। আমরা সবগুলো প্রশিক্ষণ নিই, এই প্রশিক্ষণ নিলেই কাজ হবে, সেখানে সবাই ভিড় করি। আমরা যদি সেক্টর ওয়াইজ আলাদা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারতাম, তাহলে অনেক অনেক উদ্যোক্তা বেড়ে যেত, এবং বাচ্চারা কিন্তু পারবে, ওদের দিয়েই আমাদেরকে পারতে হবে। মানে আমাদের নতুন প্রজন্ম নিয়ে একটা বিষয় এটা আপনি আমার সাথে একমত হবেন কিনা, যে আমাদের সেবা খাতে অনেক সুযোগ আছে, অনেক আমরা সেবা খাতগুলো এখনো ব্যবহার হয়নি বা হচ্ছে না সেভাবে। এখনো কিন্তু আপনি মনে করেন যে ইউকে এত ডেভেলপড হয়েছে, এখনো কিন্তু ওদের মূল ইনকাম হচ্ছে সেবা খাত। আমাদের কিন্তু ওই যে বললাম যে বাইরে থেকে উদাহরণগুলো নিয়ে এসে আমরা যদি সেবা খাতকে এখনই আস্তে আস্তে বাড়াই, যে কোনো ক্ষেত্রে আপনি দেখেন সেবার অসুবিধা আছে, আমরা কারোর উপর ভরসা করতে পারি না। কোনো একটা ক্ষেত্রে আপনি ফোন করে এখনই বলে দিলেন বা ইন্টারনেটে চাইলেন যে এই সেবা আমি চাই। আর যে পারিবারিক জীবনে যেহেতু ওই যে এখন পরিবারগুলো ছোট আকার হয়ে গিয়েছে, সেখানে মানে পরিবারের লোকসংখ্যা কমের কারণে কিন্তু আপনি অনেক সহায়তা পরিবার থেকে পাচ্ছেন না,
সেই জন্য আপনাকে সেবার কাছে যেতে হবে। অবশ্যই তাই, যে আমরা যেহেতু দেখেন এখন মানে সিঙ্গেল ফ্যামিলি, আগে 8-10 ভাই থাকতো, এখন আস্তে আস্তে 2-3 দুজনে চলে আসছে, আবার অনেকে প্রবাসী। তো এই ক্ষেত্রে সেবার প্রচুর সুযোগ রয়েছে, মানে যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো একটা সেক্টর ধরেন, যে কোনো সেক্টর ধরেই আপনার সেবার অনেক রকম মানে শাখা প্রশাখা বিস্তৃত হতে পারে। এবং এই ক্ষেত্রে যদি আপনি যেটা বলেন, আমরা ঠিক মতো প্রশিক্ষণ দিতে পারি যে সেবা খাতে এইগুলো সুযোগ সুবিধা আছে, অনেক এন্টারপ্রেনার বেরিয়ে আসবে, অনেক এন্টারপ্রেনার বেরিয়ে আসবে। এবং সেই জায়গা থেকে যে ব্যবসায়িক সংগঠনগুলো কি ভূমিকা রাখছে? দুঃখজনক হলেও সত্য, খুব আমরা পিছিয়ে আছি। আমরা প্রতিটা ক্ষেত্রেই, আমরা যেমন ধরেন আমরা রিয়েল এস্টেট ক্ষেত্রে আমরা চেষ্টা করছিলাম কিছু প্রশিক্ষণ দেওয়ার, কিন্তু কেন জানি আমাদের শিক্ষা আমরা সম্পৃক্ত করতে পারি না। ধরেন এটা যদি এমন হতো যে আমরা প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথেই আমরা যেই 1200 কোম্পানি আছে আমরা ঠিক করে নিলাম যে ওদেরকে আমরা অ্যাবজর্ব করে নেব, মানে এটা পরবর্তীতে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদেরকে, এই জিনিসটা যদি আমরা করতে পারতাম আগে থেকেই, যে এই ইন্টারনেটটা দেব, ইন্টারনেট দিয়ে আমরা বলে দিলাম যে এই ছেলেপেলেগুলোর চাকরিগুলো নিশ্চিত। বাইরে যেটা করছে বারবারই আপনি দেখবেন ভারতেও, যে আমরা কিন্তু জব অপরচুনিটি তৈরি করি, মানে তাদের সাথে যে লিয়াজগুলো আছে, ওরা বলে আমরা প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথেই আমাদের প্রশিক্ষণ পেলে তুমি ওই কোম্পানিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি অগ্রাধিকার পাবে। এই ট্যাগগুলো যে করে দেয়া, এই যুক্তটা করে দেয়া, সেটা আমাদের এখন একদম হাই টাইম আছে তুষার, এখন একদম হাই টাইম টু ট্যাগ। এবং সেই জায়গা থেকে আমাদের সেই মানসিকতাটা তৈরি হয়নি। মানসিকতা তো অবশ্যই হবে, যেটারই আপনি ঠিক মতো তৈরি না হলে আর মানসিকভাবে আমরা সেটা নেই। হ্যাঁ, তবে তৈরি হওয়ার সময় এসছে, মানে এখন আমাদের মনে হয় মার্কেট অনেক বেশি তৈরি এই সমস্তগুলো জিনিসের সাথে সংযুক্ত। আমরা উদ্যমের কথা বলছিলাম, এই উদ্যমটা যে আমাদের তারুণ্যের যে উদ্যমের কথা বলছে, সেটা কিছু কিন্তু প্রকাশ আমরা বিভিন্ন কিছুতে দেখি। যেমন আমাদের খেলাধুলার কথা যদি বলি, যে আমাদের ক্রিকেট দল, আমাদের ফুটবল দল, সেখানে কিন্তু তারাও তো তরুণ, এবং শুরু করে ভালো করলো, একটা সময় যে আবার কোথায় যেন একটা ছন্দপতন ঘটে, সেটাও একটা উদাহরণের জায়গা কিন্তু আছে। সেই ছন্দপতন নিয়ে একটু কথা বলতে চাই, কারণ এই ছন্দপতনের কোনো কারণ নেই। আমাদের যে উদ্যমের কথা আমরা বলি, সেখানে ধারাবাহিকতারই এখন থাকার কথা। সামনে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে খুব ভালো করছি, করার পর এক ধরনের ছন্দপতন, সেটা আমরা বিভিন্ন কেরিয়ার বা ওই যে আপনি ব্যবসার কথা বললেন, বিভিন্ন পেশার কথা বললেন, আমরা আমাদের খেলাধুলার মধ্যেও কিন্তু সেটা দেখতে পাই যে আমাদের তরুণরা আসছে, কিন্তু শেষ পর্যন্ত আবার অনেকে হারিয়েও যায়। আমরা এটাকে উদাহরণ হিসেবে নিচ্ছি যে আমাদের ব্যবসা বা পেশার ক্ষেত্রেও হয়তো তাদেরকে আমরা জানি না, দেখতে পাই না। খেলাধুলার ক্ষেত্রে এখন সেটা হয়তো আমরা দেখতে পাই, সেখান থেকে একটু শিক্ষা বা একটু বোঝার ব্যাপার আছে। আমি বলি যে আমাদের এই ছেলেপেলেগুলো 11টা ছেলের দিকে আমরা 16 কোটি লোক তাকিয়ে থাকি। ওরা যখন ভালো করে আমরা খুশি হই, ওরা যখন খারাপ করে আমরা দুঃখ পাই। এখন আমাদের এই যেটা বললেন ছন্দপতন কেন আমরা হচ্ছি, আমরা 3টা ফরম্যাট এখন খেলি, ধরেন T20, ODI এবং টেস্ট সিরিজ। আমাদের ছেলেপেলেগুলো কেন শিক্ষা নিতে পারছে না যে টেস্ট ম্যাচ কিভাবে খেলা দরকার? টেস্ট ম্যাচের তো ভুরি ভুরি উদাহরণ আছে ভালো ভালো প্লেয়ারের, সারা ওয়ার্ল্ডে আছে। কি করে তারা, কেন তারা সাকসেসফুল হয়েছে, কেন আমি হতে পারছি না, কেন তারা দাঁড়িয়ে থাকতে পারছে? টেস্ট ম্যাচে তো আপনি শর্ট খেলা থেকে বেশি ছাড়বেন, শিক্ষা নিতে হবে যে আমি বল খেলবো না। এই শিক্ষাটা আমরা কেন নিতে পারছি না? মানে আমার তরুণ এদের কাছে খুবই প্রশ্ন জাগে যে সাকিব বলছে এটাই আমার স্টাইল। সাকিবের এখন শেখা উচিত যে এখন সে এনাফ ম্যাচিউরড হয়েছে, প্রচুর ছেলে পেলে তরুণ তার দিকে তাকিয়ে আছে, আমি সাকিব হতে চাই। তো সাকিবের যে কোনো আচরণ পরবর্তী প্রজন্মকে দোলা দেবে, তো সাকিব আচরণ করতে পারবে না। এবং সাকিব যদি টেস্ট খেলতে চায় তাহলে, এবং যেটা বললেন যে সেখানে তো দ্রাবিড়কে দেখতে হবে। অ্যাবসলিউটলি, আমার কথাই সেটাই, যে ওকে দেখতে হবে ব্রায়ান লারা কিভাবে খেলেছেন, সুনীল গাভাস্কার কিভাবে খেলেছেন, রাহুল দ্রাবিড় কিভাবে খেলেছেন, এবং সেই খেলা থেকে ওকে শিক্ষা নিতেই হবে। ও যদি টেস্ট ম্যাচ খেলতে চায়, যদি টেস্ট ম্যাচ খেলতে না চায় আমার কোনো কথা নাই। মানে এখন আমাদের ছেলেপেলেরা T20 খেলতে চাইলে অবশ্যই গেলকে দেখবে। এখন আমাদের প্রতিটা খেলাতেই ওরা মনে হচ্ছে যে ওডিআই বা আমরা T20 খেলছি। কেন আমরা এটা হবে? আমরা যখন টেস্ট ম্যাচ খেলতে যাব, আমাদের মন মানসিকতা মনন, আমাদের শিক্ষা, ওই যে প্রশিক্ষণ, ওখানেই প্রশিক্ষণের অভাব। যে কেন বলে দেওয়া হয় না যে টেস্ট ম্যাচ মানে হচ্ছে এতগুলো সেশনের খেলা, প্রতিদিন 3টা করে 15টা সেশন খেলতে হবে না। এখানে কোনো ওভারের কোনো প্রয়োজনই নেই, 15টা সেশন খেলতে হবে। 15টা সেশনের মধ্যে যদি আমরা 10 সেশন ব্যাটিং করতে পারি, 8 সেশন ব্যাটিং করতে পারি, আমাদের কোনো টিম হারাতে পারবে না। যেমন আমরা বলতাম প্রথম 50 ওভারে খেলা, যে আগে 50 ওভার খেলা শেখো, যে আমি 50 ওভার টিকে থাকবো, আমি হারি যদি যাই, তারপর যাই হোক। এখন আমরা কিন্তু এগুলো সব পার হয়ে এসেছি। এখন আমাদের টেস্ট ম্যাচে আমাদের পদার্পণ, আমাদের তরুণকে শিখতেই হবে যে টেস্ট ম্যাচ মানে T20 আর ওয়ানডে নয়, আমাদেরকে টিকে থাকতে শিখতে হবে। এখন আমি মনে করি বেশি রান করা থেকেও কম রান করেছেন, অনেক বল খেলেছেন, সেটা কিন্তু আমাদের
বেশি আকর্ষিত করবে টেস্ট ম্যাচের জন্য। এবং সে মানে কয়টা সেশন টিকে থাকলো, কটা সেশন টিকে থাকলো, এবং সেশনের খেলা এখানে বুঝতেই হবে যে আমরা সেশন বাই সেশন খেলতে হবে। মানে এক সেশন পরে যে দ্বিতীয় সেশনে সে আসে, সে আবার নতুন ভাবে শুরু করলো। একদম নতুন ভাবে শুরু। গাভাস্কার একটা কথা বলেছে যে প্রতি 50 রান করলে আমার মনে হয় যে আমি আবার নতুন করে শুরু করছি, আমি আর কোনো রানই করিনি। এবং আমাদেরও প্রতিদিনই প্রতি সেশন যখন শেষ হয়ে যাবে, 1 ঘন্টা সেশন তো 2 ঘন্টা, একটা সেশন শেষ হলেই 1 ঘন্টা শেষ হলে মনে করতে হবে যে আমি আবার নতুন করে শুরু করেছি। আমার যখন একটা বড় রানের পাহাড় হবে, আমাকে চিন্তা করতে আমি ওটা ভুলে যাই, আমি আবার নতুন করে মনে করলে আজকেই শুরু করি টেস্ট ম্যাচ। মানে এগুলির প্রশিক্ষণ দরকার আছে। হ্যাঁ, আমাদের যেমন একটা দিন শেষ করার পর যখন আবার পরদিন শুরু করতে যাই, আমরা ভারতের সঙ্গী দেখলাম পরদিন যে কিন্তু প্রথম বলেই বা দ্বিতীয় বলেই আমরা টিকে থাকতে পারি। এবং কষ্টটা হলো আমাদের সেরকম, আমাদের দর্শকরা আমরা কষ্ট পাই তখন যখন বলে এটাই আমার স্টাইল, এটাই আমি খেলবো। এই কথা বলা যাবে না, তাহলে তুমি টেস্ট ম্যাচ খেলা উপযোগী হওনি। মানে কথা শুনতে খারাপ লাগলেও ওকে মানতে হবে। এই জন্য তরুণকে বলছি আমি যে তারুণ্যের যে উচ্ছ্বাস, যে উদ্যম, সেটা তুমি রাখো। সেটা দিয়েই তো আমরা তোমাদেরকে কিন্তু আমরা হৃদয়ের মধ্যে নিয়ে নিই। এবং সেটা তো আমরা যারা একদম উদ্বোধনী জুটি তাদের কাছে এটা প্রত্যাশা করি, কিন্তু দেখা যায় সেটা যে শেষ পর্যন্ত মুশফিককে পালন করতে হচ্ছে। মুশফিককে পালন করতে ওটা বলেন না আপনি। লাস্ট যে ব্যাটসম্যান রাব্বি যদি 20 ওভার টিকে থাকে, তাহলে আগে যে বললো যে টিকে থাকা যায় না, এভাবেই খেলবো, তারা কেন পারবে না? এগুলি সব ভুল। মানে এগুলিকে শিক্ষা রাব্বি পারলো। হ্যাঁ, মানে রাব্বি যদি 15 ওভার খেলতে পারে, তাহলে মুশফিক খেলতে পারবে না 5 ওভার, সাকিব খেলতে পারবে না, তামিম কেন খেলতে পারবে না? এগুলি আমাদের মেনে নেওয়া যায় না। হ্যাঁ, এবং একই সঙ্গে আমরা ফুটবলে কিন্তু একই অবস্থা দেখতে পাই, যে ধারাবাহিকতার জায়গা থেকে ফুটবল আমি জানি না কেন জানি, মানে আমরা সালাউদ্দিনের মতো এমন একজন ভালো পেয়েছিলাম যিনি হিসেবে এসেছিলেন, কেন জানি আমাদের ধারাবাহিকতা একদমই থাকে না। মানে এই এখনই ভালো খেললাম, আমরা ভুটানে গিয়ে আমাদের সাথে খারাপ খেললাম। আসলে ফুটবল আমার ক্ষেত্রে যে ভালো খেললাম কবে, সেটা একটা স্মৃতিতে হারিয়ে যায় আর কি। আমাদের ফুটবলে আমরা মনেই করতে পারি না সেই জাকারিয়া পিন্টু সেই মনে করতে হয় যে এখন যদি স্মৃতিতে থাকতো তাহলে ওই মেয়েদের ফুটবলের কথা বলতে হয়। এবং মেয়েরা ভালো খেলছে, এটা আপনাকে মানে আমাদের আশার বাণী। আমাদের ফুটবল ক্রিকেটের 2 ক্ষেত্রে কিন্তু মেয়েরা ভালো করছে, অনেক এগিয়ে এসছে। এবং ওদেরকে যদি এখন প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তী স্টকটা তৈরি করতে হবে, যে এই প্লেয়ার গুলা কিন্তু 5 বছর পর থাকবে না। এই স্টকটা আমরা কোথা থেকে তৈরি করি? ক্রিকেট ফুটবল সব পরে কারা আসছে, এই স্টকটা যদি আমরা তৈরি করতে না পারি, জাতিগতভাবে আমরা ভালো খেলতে পারবো না। আমাদের খেলাটা ওই আপনি যেটা বললেন হারিয়ে যাবে। এবং সেটাতে আমরা আবার ওই যে উদ্যোক্তা বা তরুণদের উদ্যমে কথা বলতে পারি, যে এই ক্রিকেট ফুটবল নিয়ে আমরা ওই জায়গাতে আবার আসতে পারি যে হ্যাঁ, ধারাবাহিকতা থাকতে হবে। আমার ভুল হতে পারে, কিন্তু আমি যে কোনো একটা ব্যবসা শুরু করলাম, পুরো একটা পেশায় প্রথমে কাজ শুরু করলাম, সেখানে ভুল হতেই পারে, বা সেখানে আমার আবার শুধরে নেওয়ার সুযোগ আছে এবং নতুনভাবে শুরু করার সুযোগ আছে তরুণদের। অবশ্যই তরুণদের এটা মনে রাখতে হবে যে এখনই আমাদের শেখার সময়, আমরা লার্নিং প্রসেসে যাচ্ছি। একটা লার্ন করলে সেই লার্ন থেকে আমরা কি কি ভুল করেছি সেটা যদি আমরা ধরে নেই, আমরা যদি একটা টুকে নেই যে কি আমরা ভুল করেছি, পরবর্তী স্টেপটা দেওয়ার সময় আমরা এই ভুলগুলো যেন না করি। এবং খেয়াল রাখতে হবে ক্যারিয়ারও একটা টেস্ট ম্যাচ। অবশ্যই পুরোটাই। আমি বললাম তো যে আপনার টেস্ট ম্যাচে 50 আর টি-20 50-এর মধ্যে অনেক তফাৎ আছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এতক্ষণ এই ক্যারিয়ার বিষয়ক এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জেনে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।